ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো অনেকেই জানতে চাইছিলেন যে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা, তার বর্তমান স্ট্যাটাস কি, কেন এই মামলা আর শুনানির জন্য উঠছে না বা এই বেঞ্চ কেন অ্যাসাইন হচ্ছে না। তো আপনারা প্রত্যেকে জানেন জাস্টিস সৌমেন সেন 32,000 মামলা রিলিজ করে দেওয়ার পর সেই মামলা প্রধান বিচারপতি জাস্টিস টি.এস. শিবকুমার স্যারের বেঞ্চে কিন্তু যায় এবং সেক্ষেত্রে তিনি একটি বেঞ্চ অ্যাসাইন করেছেন, যেটা হচ্ছে জাস্টিস তপব্রত স্যারের বেঞ্চ। যে বেঞ্চের আগে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা বেশ কিছুদিন ছিল, কিন্তু তিনি শোনেননি। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখতে গেলে সম্পূর্ণটাই পাল্টে গেছে। কোথাও গিয়ে ন্যাচারাল জাস্টিস যে ইস্যুটাকে কেন্দ্র করে অনেক প্রার্থীর চাকরি বাঁচতে পারত, সেখানে কিন্তু এই যে দুর্নীতি, বেনিয়ম, অনিয়মে রীতিমতন সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে কার্যত পশ্চিমবঙ্গের যে কোনো নিয়োগ প্রক্রিয়া তুলে নিন 2011 সালের পর থেকে যেগুলো কোর্টের র্যাডারের মধ্যে রয়েছে, সবগুলোই কিন্তু এখন খুব টেনশনপূর্ণ জায়গায় রয়েছে। আপনার দেখায় জাস্টিস তপব্রত স্যারের এই ডিভিশন বেঞ্চ এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যারের ডিভিশন বেঞ্চ, এটা কিন্তু নট সিটিং 1/4 থেকে 11/4, অর্থাৎ 11 তারিখ পর্যন্ত বসবে না, তারপরে শনি রবি রয়েছে, 14 তারিখে কোর্টটা বসবে। এখন প্রশ্ন, তিনি কোথায় গেছেন? তো তিনি গেছেন হচ্ছে ক্যালকাটা হাইকোর্টেরই আরেকটা সাইড রয়েছে যেটাকে সার্কিট বেঞ্চ বলা হয়, একটা জলপাইগুড়ি রয়েছে, একটা পোর্ট ব্লেয়ার রয়েছে। তো পোর্ট ব্লেয়ার সাইডে তিনি দেখতেই পাচ্ছেন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার এখানে রয়েছেন। তো এই জায়গায় তিনি শুনানি করাচ্ছেন এবং 11 তারিখে তার এই জায়গায় শুনানি পর্ব শেষ হলে তিনি শনি রবি রয়েছে 12-13, তারপরে 14 তারিখে সোমবার আবার তিনি বসবেন। তো আগামী সোমবার এই মামলা মেনশন হবে, ডেফিনেটলি এটা বলাই যাচ্ছে। কিন্তু যেটাতে আমরা ফিরে আসছি যে 2011 সাল থেকে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে, তার মধ্যে 2012 প্রাইমারি টেট হয়তো বেঁচে যাবে, সেই এক্সট্রা বাসু কোম্পানি থেকে ওএমআর শিটের সমস্ত কিছু সেখানে ধামাচাপা পড়ে গেছে, কারণ তার পরে মামলাগুলো কোর্ট অ্যাকসেপ্ট করেনি। সেই জিনিসগুলো তখনকার প্রার্থীরা অতটা সতর্ক ছিল না, যার জন্য 2012 টেটটা হয়তো 12 যে প্রাথমিক নিয়োগের কথা বলছি সেটা হয়তো বা সেফ সিকিওর। দেন 2009 ক্ষেত্রে হলো সেটা কোর্ট বিভিন্নভাবে নিয়োগ দিয়েছে, কিন্তু তারপরে যে নিয়োগগুলো পাশাপাশি রয়েছে, বিশেষ করে 32,000 চাকরি সংক্রান্ত মামলা যেখানে একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো কিন্তু বিন্দুমাত্র খণ্ডানোর মতন জায়গায় নেই বর্তমান সিচুয়েশন। তার কারণ একাধিক বেনিয়ম। 26,000 যেমন চাকরি বাতিল হচ্ছে, যেখানে ওএমআর শিট পর্যন্ত পাওয়া গেছে, সে যেখান থেকে পাওয়া যায় তার একটা কপি প্রতিলিপি দেখানো সম্ভব হচ্ছে, কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে এই ওএমআর কপি সবার কাছে নেই। প্যানেল আজ পর্যন্ত দিনের আলোতে প্রকাশ পায়নি। হাজার রকম রিজার্ভেশন ওস্টার থেকে ইন্টারভিউ আপ টু টেস্ট হয়নি, 65 এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে কত কিছু যে এর সাথে জড়িত। তো সেখান থেকে এটা এই মামলা জাস্ট ওপেন অ্যান্ড শাট কেস। ডিভিশন বেঞ্চ এর মধ্যে কোনো রকম আশা করা যায় যে এই মামলার যা সিঙ্গেল বেঞ্চের অর্ডার আছে সেখানে খুব বেশি ইন্টারফেয়ার করবে, এবং করলেও সেটা পার্সিয়াল মডিফিকেশন হবে বলে মনে হয়। তো নতুন করে ইন্টারভিউ আপ টু টেস্ট এক্ষেত্রেও হয়তো সেইটাই থাকবে, তার কারণ মনে হচ্ছে, কারণ এগুলো ডেফিনেটলি বর্তমান যে সিচুয়েশন, সুপ্রিম কোর্ট যেভাবে গোটা বিষয়টা দেখছে, তাতে করে বাঁচার বিন্দুমাত্র জায়গা নেই। কী করে বাঁচবে? ওএমআর শিট নেই, স্ক্যান কপি নেই, মিরর ইমেজ নেই, কিছু নেই, তো থাকবেটা কী করে? 17 দফার এক দফাও কোনো নিয়োগে যদি প্রমাণিত হয় না, এসএসসিতে যে 17 দফা গেছে তার এক দফা কোনো নিয়োগে যাওয়া মানেই দুর্নীতি হয়েছে, মানে সুপ্রিম কোর্টের অর্ডার ধরেই সেগুলো সব নিঃশেষিত হবে। তো যারা এর মধ্যে আছেন, আমি বলবো শক্ত হাতে লড়ুন, চেষ্টা করুন যাতে অযোগ্যদের সরিয়ে রেখে যোগ্যদের যদি কোনোভাবে বাঁচানোর রাস্তা থাকে সেই রাস্তায় হাঁটতে। আদারওয়াইজ এই যে পার্সিয়ালিটি যেটা করা হচ্ছে না, যোগ্য অযোগ্য ভেদাভেদ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন কারণে, এগুলোর ফ্যাসাদে পড়লে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে। ধন্যবাদ। সরকারি ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।